ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁষা ছোট্ট জেলা জামালপুর। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির পাশাপাশি এই জেলার রাজনৈতিক ইতিহাসও বিশেষভাবে উল্লেখযোগ্য। 1947 সালে বিভক্ত না হওয়া পর্যন্ত জামালপুর জেলা ব্রিটিশ ভারতের অংশ ছিল। ভারত বিভাগের পর জামালপুর জেলা পূর্ব পাকিস্তানের অংশ হয়। 1950-এর দশকে বাংলা ভাষা আন্দোলনের সাথে সম্পর্কিত উল্লেখযোগ্য রাজনৈতিক কার্যকলাপ দেখা যায় এই জেলায়। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে জামালপুর জেলার মানুষ স্বাধীনতার লড়াইয়ে প্রাণপণে ঝাঁপিয়ে পড়ে। এই সময়কালে উল্লেখযোগ্য অস্থিরতার সম্মুখীনতা সহ বিভিন্ন সামরিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সাক্ষী পায় এই জেলা। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভের পর জামালপুর জেলা নতুন জাতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। জেলার রাজনৈতিক দৃশ্যপট বৃহত্তর জাতীয় রাজনৈতিক পট পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে। জামালপুর জেলার রাজনৈতিক ইতিহাস, ভাষার অধিকার, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম এবং চলমান রাজনৈতিক উন্নয়ন সহ বাংলাদেশের বিস্তৃত ইতিহাসের সাথে জড়িত। জামালপুর জেলা বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা। বিএনপি 1978 সালে জিয়াউর রহমান দ্বারা প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশে একটি প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়। দলের প্রভাব দ্রুত জামালপুর জেলা সহ সারা দেশে ছড়িয়ে পড়ে। 1979 সালের সাধারণ নির্বাচনে বিএনপি জামালপুর সহ বিভিন্ন জেলায় শক্তিশালী উপস্থিতি প্রতিষ্ঠা করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। জিয়াউর রহমানের নেতৃত্বে জামালপুরের মতো গ্রামাঞ্চল ও ছোট জেলায় বিএনপি যথেষ্ট সমর্থন ছিল। তার নীতি ও রাজনৈতিক কৌশল বিএনপিকে অনেক অঞ্চলে তার প্রভাব সুসংহত করতে সাহায্য করেছিল। 1991 সালের সাধারণ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন। এই সময়ের মধ্যে দলটি জামালপুর জেলায় তার সাংগঠনিক কাঠামো শক্তিশালী করে বেশ কয়েকটি স্থানীয় ও জাতীয় আসনে জয়লাভ করে। বিএনপি জেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সহ জামালপুরের অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে মনোনিবেশ করে। জামালপুর জেলা বিএনপির জন্য একটি রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করে এবং দলের কৌশলগত কার্যক্রম, সংগঠন এবং নির্বাচনী প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জামালপুর 5 আসন, যা জামালপুর সদর নামে পরিচিত, বিভিন্ন রাজনৈতিক দলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখানে ভোটার সংখ্যা বেশি এবং নির্বাচনের ফলাফল জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। আর তাই বিএনপির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আসন। বিএনপি প্রতিষ্ঠার পর জামালপুর 5 আসনে 1978 সালের জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ সৈয়দ আব্দুস সোবহান জয়লাভ করেন। এরপর 1991 সালের নির্বাচনে সিরাজুল হক বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে এই আসন থেকে জয়লাভ করেন। কিন্তু তারপরই এই আসনের মানুষের জীবনে নেমে আসে ঘন কালো আঁধার। দশকের পর দশক ধরে এই আসনের মানুষ মিথ্যা প্রতিশ্রুতি আর দুর্নীতির করাল গ্রাসে বন্দী হয়ে ক্রমশ গভীর অন্ধকারে তলিয়ে যেতে থাকে। মামুন ভাই, মামুন ভাই, তুমি জনতার আস্থার ঠাই, তুমি সৎ, তুমি নির্ভীক, জামালপুরকে তুমি বদলে দেবে ঠিক। মামুন ভাই, একটাই নাম ভাই, শান্তি, উন্নয়ন, ন্যায়ের পথে মামুন ভাই আছেন মানুষের সাথে। সম্মানিত জামালপুর সদর 5 আসনের সম্মানিত ভোটারবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। আমার বাবা মরহুম আব্দুল গফুর, আমার মাতা মরহুম
রমিসা খাতুন। আমি ছাত্র জীবনে রশিদপুর ইজ্জাতুন্নাস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করি। পরবর্তী সময় সরকারি আশুগঞ্জ কলেজ থেকে আমি এইচএসসি পাশ করি। পরবর্তী সময় আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অনার্স এবং মাস্টার্স কোর্স সম্পন্ন করি, এলএলএম কোর্স সম্পন্ন করি। আমার ছাত্র জীবনে উদ্দেশ্য ছিল যে আমি ছাত্র জীবন শেষ করে সরকারি চাকরি করব, একটু আমার পরিবার নিয়ে নিরাপদ জীবনযাপন করব। ছোট্ট চিন্তা, ছোট্ট স্বপ্ন ছিল। কিন্তু আমার বাবার একটি আদর্শিক বিষয় আমাকে ভিন্ন দিকে ধাবিত করে। আমার রাজনীতি আসার পেছনে সবচেয়ে বড় কারণ আমার বাবা ছোট কর্মচারী হলেও সেই সময় আমাদের এলাকার অনেক মানুষকে চাকরি পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে, এলাকার অনেক যুবক তরুণদের কর্মসংস্থানের ক্ষেত্রে সহযোগিতা করে। যেটি আমি যখন মানুষের কাছে গিয়েছি, তখন মানুষ যখন শুনেছে আমি গফুর সাহেবের সন্তান, তখন আমার বলেছে যে তোমার বাবা অনেক মানুষের উপকার করেছে। সেটি আমার মাথায় একটি চিন্তা আসে যে আমি হয়তো ব্যক্তি জীবনে অনেক মানুষের উপকার করতে পারবো, কিন্তু তার চেয়ে যদি আমি জনপ্রতিনিধি হই, আমার দ্বারা অসংখ্য মানুষের উপকার করা সম্ভব হবে এবং জামালপুর উন্নয়নে কাজ করা সম্ভব হবে। সেই মতো নিয়ে আমি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত হই। আমি 2004 সালে প্রথমবারের মতো জামালপুর শহর বিএনপির সভাপতি নির্বাচিত হই এবং 2004 সালে আল্লাহর রহমতে, আল্লাহর কাছে শুকরিয়া করি, জামালপুর পৌরসভা নির্বাচনে আমি 8,500 ভোট ব্যবধানে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হই। সেই সময় বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আমাদের বিএনপির মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে আমি সাক্ষাৎ করি এবং ওনাকে আমি আবেদন করি যে জামালপুর সদর আসনে দীর্ঘদিন মানুষ বঞ্চিত, আওয়ামী লীগের যারা নির্বাচিত হয়েছে তারা কোনো কাজ করে নাই, যে কারণে মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আমাকে নির্বাচিত করেছে। মানুষের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে জামালপুর উন্নয়নে কত করা দরকার উনি আমাকে সর্বাত্মক সহযোগিতা করেন এবং যার সুবাদে আমি অনেকগুলো প্রকল্প জামালপুর পৌরসভায় আনার সুযোগ পাই এবং জামালপুর পৌরসভায় আমি একটি অভূতপূর্ব উন্নয়ন সাধন করি। আমি যখন প্রথমবার পৌরসভার মেয়র হই, তখন কর্মচারীদের 11 মাসের বেতন বকেয়া ছিল। সেই পৌরসভাকে আমি আধুনিকভাবে সাজাই, সেখানে আমরা আধুনিকতা দিয়ে সমস্ত কিছু পরিচ্ছন্নভাবে পরিচালনা করি এবং সেই পৌরসভার নিজস্ব তহবিল থেকে একটা পর্যায়ে আমি গবাগালি খালের জমি ক্রয় করি এবং গবাগালি খাল আমি উন্নয়ন করি। একই সাথে জামালপুরের পানি নিষ্কাশনের ক্ষেত্রে বংশখাল সহ আমি বেশ কিছু উন্নয়ন কাজ করি, রাস্তাঘাটের উন্নয়ন হয় এবং জামালপুরের সৌন্দর্যবর্ধন সহ নানাবিধ কর্মকাণ্ড, বিশেষ করে বিভিন্ন দরিদ্র এলাকাগুলোতে আমাদের একটি প্রকল্পের মাধ্যমে স্যানিটারি ল্যাট্রিন টিউবওয়েল প্রদান সহ মহিলাদের কর্মসংস্থান এবং তাদের নারীর নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয়বারের মতো আমি 2011 সালে 22,000 ভোটের ব্যবধানে নির্বাচিত হই পৌরসভায় এবং পৌরসভার উন্নয়নে আমি আরও বেশি মনোযোগী হই। জামালপুর পৌরসভায় আমি বিভিন্ন এলাকাগুলোর প্রত্যন্ত অঞ্চলে রাস্তাঘাটের উন্নয়ন, সেই এলাকাগুলোতে ড্রেনেজ ব্যবস্থা, লাইটিংয়ের ব্যবস্থা করা সহ আমি জামালপুর পৌরসভার সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করি। পৌরসভাকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য পৌরসভার পাশ দিয়ে যে নদী, সেই নদীতে একটি প্রকল্প থেকে আমরা বাঁধ নির্মাণ করি শহরকে প্রোটেক্ট করার জন্য। আমি একসময় জামালপুর জেলা ফুটবল দলের খেলোয়াড় ছিলাম। পরবর্তী সময়ে আমি জেলা ফুটবল দলের সভাপতি হিসেবে 4র্থবারের মতো এখন নির্বাচিত আছি এবং ক্রীড়াঙ্গনের প্রতিটি অংশের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে। বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানগুলোতে আমি যোগদান করি, বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানগুলোতে আমার সহযোগিতা আছে, আমার অংশগ্রহণ আছে। ধর্মীয় অঙ্গনে আমি বিগত প্রায় 20-25 বছর যাবৎ বিভিন্ন ধর্মসভাতে আমি যোগদান করি। আমি বিভিন্ন মসজিদে অনুদান প্রদান করা সহ ধর্মীয় সংস্কৃতি লালনের ক্ষেত্রে যতটুকু ভূমিকা রাখা দরকার আমি সামর্থ্য অনুযায়ী সেগুলো করার চেষ্টা করেছি। একই সাথে শিক্ষার ক্ষেত্রে আমি বিভিন্ন বিদ্যালয়গুলোতে যতটুকু সহযোগিতা করা সম্ভব, বিশেষ করে দরিদ্র ছাত্রদেরকে সহযোগিতা করার ক্ষেত্রে আমার কিছু ভূমিকা আছে। আমি ব্যক্তিগতভাবে গোপনে সেই সহযোগিতাগুলো করে থাকি, যেগুলো কখনোই প্রকাশ্যে আমি আনি নাই। আমার একটা মেয়ে প্রতিবন্ধী, ভ্যান গাড়িতে ঘুরতাম, মামুন ভাই আমার একটা করে আমার একটা কার্ড দিচ্ছে। মানে পৌরসভার পিচ্ছে যে ড্রেন গুলা দেখেন, বড় ড্রেন গুলা ওনার হাত দিয়ে করা। অনেক উন্নয়ন করছে, বাসায় বাড়ি বাড়ি বাথরুম দিছে প্রচুর কাম করছে। মামুন ভাই যখন চেয়ারম্যান ছিল খুব ভালো করছে, কোনো দুর্নীতি ছিল না। এই যে আমাদের আঙ্গুর সাপুর এলাকার একটা রাস্তা করে দিছে, এটা 2টা ড্রেন করে দিছে। মাছের সেটটা হেই করছে, আস্তাটা হেই করছে, নাইনের আস্তা আছে না, এটা মামুন ভাই করছে। আধারের ঘন ঘটা 2008 সালের নির্বাচনে বিপর্যয়ের পর বিএনপি
বিরোধী দলের ভূমিকা পালন করতে বাধ্য হয়, যা দলের কৌশলগত পরিকল্পনা ও কর্মসূচির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিএনপি নেতৃবৃন্দ ও সমর্থকদের উদ্বুদ্ধ করা এবং দলের মধ্যে ঐক্য বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর ঠিক তখনই দলের হাল ধরেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। গত 17 বছর আমাদের যে নির্যাতন দমপীড়নের ভিতরে আমরা ছিলাম, যারা দল করছি বা দল করি নাই, আমাদের সাথে কেউ বসে থাকলেও ওই বিএনপি বলে আমাদের ধরে নিয়ে গেছে। এরপর মামুন ভাই যেখানেই থাকতো, এরপরও যদি খবর পাই তা আমাদের বাসায় এসে দাঁড়ায় আমাদের কিভাবে জামিন করতে হবো, কিভাবে কি বাসায় খরচপাতি পর্যন্ত আমাদের বাসায় পৌঁছাই দিছে। জেল থেকে বের করার জন্য জামালপুর থেকে শুরু করে ঢাকা পর্যন্ত উনি দৌড়াচ্ছেন, আমাদের খোঁজ খবর নিচ্ছেন। জামালপুরে জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকে বুকে আটকে ধরে রাত দিন পরিশ্রম করে দলকে সুসংগঠিত করেছেন। 17 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রামে দায়িত্ব নিয়ে নেতাকর্মীদের পাশে নিয়ে প্রতিটি কর্মসূচি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে আমরা জামালপুরে বাস্তবায়ন করেছি। এই কর্মসূচি পালন করতে গিয়ে আমাদের কয়েক হাজার নেতাকর্মী মিথ্যে মামলার আসামি হয়েছে, আমাদের কয়েকশো নেতাকর্মী গ্রেপ্তার হয়ে হাজতবাস করেছে, আমাদের অসংখ্য নেতাকর্মীর উপর হামলা হয়েছে। আমি সব বিষয়গুলো আমি তাদের পাশে থেকে সর্বাত্মকভাবে আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছি। আমি নিজেও অনেকগুলো মামলার আসামি হয়েছি। জনগণের দোয়া ভালোবাসাকে সাহস হিসেবে পুঁজি করে আমি বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে প্রতিটি কর্মসূচিতে জামালপুরে বাস্তবায়ন করেছি। জামালপুর শহরের উন্নয়ন বলতে কিচ্ছুই নেই। রাস্তাঘাট, ড্রেন, সমাজ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ যদি করতে পারে, জ্যামজট, কলকারখানা নাই, ছেলেরা অনেক কাজ করতে পারে না। জামালপুর শহর ডিজিটাল শহর বানাবে। আমরা তো আশা বড়ই করি, এতদিন যা করছে এর চেয়ে আর অনেক ভালো কিছু করবো। জামালপুর নিয়ে আমি নতুন করে স্বপ্ন দেখি, উন্নয়নের স্বপ্ন দেখি। একই সাথে জামালপুরের মানুষ, আমার বিশ্বাস, আমাকে নিয়ে উন্নয়নের স্বপ্ন দেখে। গত 30 বছর জামালপুর সদরে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্যরা দায়িত্ব পালন করেছে। 1996 সালের পরে জামালপুর সদরে আমরা নির্বাচিত হওয়ার সুযোগ পাই নাই, নির্বাচনকে প্রহসনে পরিণত করার কারণে। আমরা দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত, ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি এবং সরকার গঠন করার জন্য। আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি, বেগম খালেদা জিয়ার সেই ত্যাগ, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সেই পরিকল্পিত আন্দোলনের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী আমরা আন্দোলন করেছি স্বৈরাচার পতনের। আল্লাহর কাছে শুকরিয়া করি যে অসংখ্য রাজনৈতিক নেতাকর্মী এবং ছাত্র জনতার জীবনের মধ্য দিয়ে আমরা আজকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশকে নিয়ে আমরা নতুন করে স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের যাত্রায় তারেক রহমান ইতিমধ্যেই 31 দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা উপস্থাপন করেছেন, যেটি জনগণের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। একই সাথে স্থানীয় পর্যায়ে জামালপুর নিয়ে আমরা নতুন করে স্বপ্ন দেখি। এই জামালপুরে গত 30 বছরে পরিকল্পিত কোনো উন্নয়ন হয় নাই। উন্নয়নের নামে উন্নয়নের ব্যয় শত গুণ বাড়িয়ে উন্নয়নের অন্তরালে তৎকালীন আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা লুটপাটের মধ্য দিয়ে নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছে। জনগণের ভাগ্যের উন্নয়ন হয় নাই, জামালপুরের উন্নয়ন হয় নাই। বিগত 17 বছর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে চরম অবহেলা এবং বিশৃঙ্খলার মধ্য দিয়ে গিয়েছেন, এতে আমাদের শিক্ষার্থীরা এবং শিক্ষক সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে এমন একটি সরকার আমরা আশা করি যারা শিক্ষার উপরে গুরুত্ব দিবে। আমাদের শিক্ষাঙ্গনে বিশেষ করে শিক্ষক সমাজের দীর্ঘদিনের দাবি যে আমাদের জাতীয়করণ করা এবং শিক্ষকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে জাতীয় সংসদে আমাদের প্রতিনিধি হিসেবে কাজ করবে, আমরা এটা প্রত্যাশা করি। আশুগঞ্জ কলেজকে বিএনপি 1991 সালে বিএনপি সরকার অনার্স কোর্স চালু করেছিলেন। জাহেদা শফির মলিয়া কলেজে অনার্স কোর্স চালু করেছিলেন। এখানে শহীদ জিয়া রহমানের নামে একটি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা হয়েছে। তারপরে এখানে শিক্ষার কিছুটা আমরা পিছিয়ে রয়েছি। যদি আমি নির্বাচিত হতে পারি, এখানে শিক্ষার প্রসারতা এবং শিক্ষার মান বৃদ্ধির ক্ষেত্রে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জামালপুরের শিক্ষাকে একটি উন্নত সমৃদ্ধ শিক্ষা এবং জনকল্যাণের শিক্ষা হিসেবে আমরা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। রোডগুলোকে আরেকটু প্রশস্ত করলে যাতায়াতের জন্য অনেক সুবিধা হবে। সর্বোপরি কমিউনিকেশন সিস্টেমটা আরেকটু উন্নত, ভালো বাস সার্ভিস। কয়েকটা ট্রেন দিলে মনে করেন কি যে যাত্রীদের সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে। যে ভোগান্তি ভোগে কম্পিউটার ট্রেনে ছাদে উঠতেছে বা লটকা মুটকা যাইতেছে, এগুলা মনে করেন খুবই কষ্টকর।
বেকার সমস্যা একটি বড় সমস্যা। জামালপুরের নতুন শিল্প কারখানা গড়ে তোলার ক্ষেত্রে আমি যেটি মনে করি যে জামালপুরের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করার দরকার। সেই ক্ষেত্রে টাঙ্গাইল থেকে জামালপুর এবং ময়মনসিংহ থেকে জামালপুর পর্যন্ত সড়ক যোগাযোগ ব্যবস্থাটিকে যদি 4 লেনে রূপান্তর করা যায়, আমরা মনে করি এখানে যোগাযোগ ব্যবস্থার একটি অভূতপূর্ব উন্নতি সাধিত হবে এবং রাস্তার দুই পাশে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠবে, যেটি এখানে নতুন কর্মসংস্থানের একটি সম্ভাবনা তৈরি হবে। বাংলাদেশের রেলপথের মধ্যে আমার জানা মতে জামালপুর ঢাকা রেলপথ একটি লাভজনক পথ। সেই ক্ষেত্রে ঢাকা জামালপুর রেলপথটিকে যদি ডাবল লাইনে রূপান্তর করা যায়, এটিও জামালপুরের উন্নয়নের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হবে। একই সাথে জামালপুর সদরে 15টি ইউনিয়ন রয়েছে। এই ইউনিয়নগুলোর সাথে জামালপুরের মূল শহরের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। এর মধ্যে 2টি ইউনিয়ন রয়েছে চরাঞ্চল। আমার প্রত্যাশা রয়েছে যদি আমি নির্বাচিত হতে পারি, এই 2টি চরের সাথে নতুন ব্রিজ স্থাপন করে এবং প্রত্যেকটি ইউনিয়নের সাথে জামালপুরের মূল শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে একটি যোগাযোগ ব্যবস্থার উন্নত উন্নতি সাধন করা, যাতে এই এলাকার মানুষের জীবনযাত্রা পরিবর্তন হয়। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অন্যান্য অসঙ্গতির পাশাপাশি মাদক সয়লাভ হয়ে গেছে সারা দেশে। আমাদের জামালপুর শহরটা মাদকের ভয়াবহ থেকে রক্ষা পায় নাই, এখন জনসম্মুখেই নেয়, রাস্তাঘাটে, মার্কেটে। জামালপুরে যুব সমাজ অনেক ক্ষতিগ্রস্ত। জামালপুরকে মাদক মুক্ত একটি জেলা হিসেবে, শহর হিসাবে আমরা পাই। আমি মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ সংগ্রাম করব জামালপুরকে একটি মাদক মুক্ত সুন্দর জামালপুর প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। যে 250 বেড হাসপাতাল আছে, এটাকে 800 বেডে উন্নতি করলে, যেমন মেডিকেল কলেজটা যদি 800 বেডে উন্নতি হয়, সেক্ষেত্রে আমরা সেবা প্রাপ্তিটা একটা বাড়বে। আর আমরা যাতে একটা বড় সুবিশাল একটা মেডিকেল কলেজের আবাসন পাই, আমাদের রোগীগুলা যাতে অন্তত একটা বিছানা পায়। জামালপুরে আমরা সুস্থ স্বাস্থ্য সেবা চাই। শিশু চিকিৎসাটা অবশ্যই সেন্সিটিভ, আর ছোটো বাচ্চা ইনফেকশন প্রবণ থাকে সবসময়। এদের যে আলাদা একটা পরিবেশ, আলাদা একটা কেয়ার, এগুলা হয়ে ওঠে না আসলে। আমাদের একটা NICU আছে, একটা বেডে একটা বাচ্চা থাকার কথা, কিন্তু আমরা সেটা পারি না। একটা বেডে 3 জন 4 জন 2 জন বাচ্চা থাকে, যেটা কোনো মতেই সমীচীন না। আবার আমরা যদি 2 জন বাচ্চা না রাখি, তাহলে আমরা অনেক বাচ্চাকে সেবা দিতে পারি না। শিশুদের জন্যই আলাদা একটা হাসপাতাল প্রয়োজন। স্বাস্থ্য সেবার ক্ষেত্রে বিএনপি 1991 সালের সরকারের সময় 50 হাজার হাসপাতালকে 250 হাজার হাসপাতালে রূপান্তর করেছিলেন। 2001 সালের বিএনপি সরকারের সময় আমরা এখানে নার্সিং ইনস্টিটিউট তৈরি করেছি। পরবর্তীতে এখানে একটি মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু এটি এখনও পূর্ণাঙ্গ রূপ পায় নাই। আমার আশা আছে যদি আল্লাহ আমাকে কবুল করে আমি নির্বাচিত হতে পারি, জামালপুর মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে স্বাস্থ্য সেবাটা উন্নত করা এবং জামালপুরের বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর সাথে আমি ইতিমধ্যেই বসেছিলাম, কথা বলেছি যে এগুলিকে কার্যকরী জনকল্যাণের উপযোগী প্রতিষ্ঠান হিসেবে রূপান্তর করা। স্বাস্থ্যক্ষেত্রে বিএনপির যে পরিকল্পনা রয়েছে তৃণমূলের স্বাস্থ্যসেবা ছড়িয়ে দেওয়া, আমার বিশ্বাস সেটির মাধ্যমে জামালপুরের স্বাস্থ্যসেবা আরও বেশি সমৃদ্ধ হবে। জনকল্যাণের জন্য উপযুক্ত স্বাস্থ্যসেবা আমরা তৈরি করতে পরিকল্পনা করেছি। শিশুদের স্বাস্থ্য ক্ষেত্র সেবার ক্ষেত্রে আলাদা করে যদি শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করা যায়, সেটিও আমার একটি উদ্যোগ থাকবে এবং এইখানে শিশুদের মানসিকতা বিকাশের ক্ষেত্রে আমরা ক্রীড়াঙ্গনকে গুরুত্ব দিয়ে আমরা নানা পদক্ষেপ গ্রহণ করব বলে আমার আশা রয়েছে। প্রচুর পরিমাণে এই এলাকার মানুষ সবজি উৎপন্ন করে। নদীর উপর ব্রিজ না থাকার কারণে পারাপার করতে পারে না। এই ব্রিজটা যদি তাদের থাকতো, তাহলে সরাসরি ঢাকা থেকে পাইকার এসে এই সমস্ত পণ্য সামগ্রী ক্রয় করতে পারত, ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হতো। এই এলাকার কোনো রাস্তাঘাট পাকা নাই। আমাদের এই ব্রহ্মপুত্রের উপর লক্ষ্মীশ্বর থেকে নান্দিনা যে ব্রিজটি আছে, এটি সম্পন্ন করা। আমরা যদি সদর আসন বিবেচনা করি, জামালপুর শহরের একটি অংশ ব্যতীত প্রায় পুরো এলাকাটি কৃষি নির্ভর। এইখানে আমাদের 2টি চরাঞ্চল রয়েছে, যেখানে রবি শস্য একটি বড় ফসল উৎপাদিত হয়। এইগুলো আসলে এইখানে যোগাযোগ ব্যবস্থার অভাবে এখানে কৃষকরা তাদের ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়। আমি যেটি বলেছি, যদি সেই 2টি চরাঞ্চলের সাথে ব্রিজ স্থাপন করে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা যায়, তাহলে তারা আরও বেশি লাভবান হবে। একই সাথে যেহেতু বেশিরভাগ অঞ্চলটি কৃষি অঞ্চল, এখানে বিএনপির যে পরিকল্পনা রয়েছে যে জরিপ করে প্রকৃত কৃষকদেরকে কৃষি কার্ড দেয়া, যাতে তারা সেই কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ, বিশেষ করে বীজ, সার, কৃষি যন্ত্রপাতি ন্যায্য দামে কিনতে পারে এবং তাদের উৎপাদিত পণ্য সরকারের কাছে উপযুক্ত মূল্যে বিক্রি করতে পারে। এই ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স থাকবে, যাতে এখানে কৃষকদের বাইরে কোনো ফরিয়া বা দালালরা যাতে সুবিধা ভোগ করতে না পারে।
নারীদেরকে যতক্ষণ পর্যন্ত উপার্জনের সাথে সম্পৃক্ত করা না যাবে ততক্ষণ পর্যন্ত তাদের ক্ষমতায়নের বিষয়টি পুরোপুরি কার্যকরী হবে বলে আমি মনে করি না। সেই ক্ষেত্রে নারীদের উপার্জনক্ষম করতে হলে যেটি আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমান এবং পরবর্তী সময়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন, তারেক রহমান আমার বিশ্বাস সেই পথে হাঁটছেন যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তাদেরকে সেলাই প্রশিক্ষণ, তাদেরকে হাঁস মুরগি গবাদি পশু পালন সহ নানা প্রশিক্ষণ দিয়ে প্রয়োজনে তাদেরকে ঋণ দিয়ে আত্মকর্মসংস্থানের সাথে সম্পৃক্ত করা। একই সাথে তারেক রহমানের একটি অসম্ভব সুন্দর পরিকল্পনা ফ্যামিলি কার্ড, যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি পরিবারের নারী সদস্য সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তার পরিবার পাশে দাঁড়াচ্ছে, পরিবারকে বিভিন্নভাবে সহযোগিতা করছে, যার মধ্য দিয়ে ওই পরিবারটিতে ওই নারীর মর্যাদা, সম্মান এবং কর্তৃত্ব বাড়বে। আর আমার যেটি পরিকল্পনা রয়েছে, আমি পৌরসভার মেয়র থাকাকালীন সময়ে বিভিন্ন দরিদ্র এলাকাগুলোতে আমি সমিতি গঠন করেছিলাম, ভোটের মাধ্যমে সেখানে নেতৃত্ব নির্বাচন করা হয়েছে এবং তাদের নেতৃত্বে সেই এলাকায় সঞ্চয় সহ নানা উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে, যার মধ্য দিয়ে নারীদের নেতৃত্বের বিকাশ ঘটেছে। তা আমি যদি নির্বাচিত হতে পারি, আমার ইচ্ছা রয়েছে যে এটি পৌরসভার বাইরেও সমৃদ্ধ করা, বিভিন্ন ইউনিয়নগুলোতে এই জাতীয় পরিকল্পনা নিয়ে নারীদের ক্ষমতায়ন করা এবং তাদের ক্ষমতার মাত্রা এবং তাদের মর্যাদা বৃদ্ধি করা, এটা আমার পরিকল্পনা রয়েছে। জামালপুর একটি দরিদ্র পীড়িত এলাকা। এখানে বৃহৎ বা মাঝারি ধরনের কোনো শিল্প কারখানা নেই, যার জন্য আমাদের যে এখানে একটা বিরাট জনশক্তি আছে তারা কাজের সুযোগ পায় না। তো আমাদের এই জামালপুরের নকশিকাঁথা একটি বিখ্যাত পণ্য, আমরা আশা করব যাতে আমাদের এই পণ্যগুলো প্রচার এবং প্রসারের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা নেন, নকশিপল্লিটা যাতে বাস্তবায়ন হয়। জামালপুরের সম্ভাবনার একটি সবচেয়ে বড় শিল্প হচ্ছে হস্তশিল্প। এখানে হস্তশিল্পের একটি ব্যাপক প্রভাব রয়েছে। আমাদের অসংখ্য নারী যারা সেলাই করে তাদের উপার্জনের সাথে তারা সম্পৃক্ত। এখানে যদি একটি হস্তশিল্পের প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরি করা যায়, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করা যায়, তাহলে আমার কাছে মনে হয় যে এখানে অসংখ্য নারী আরও বেশি উপার্জনের সুযোগ পাবে এবং এই তাদের হস্তশিল্পের যে উৎপাদিত পণ্য এগুলো যদি বাজারজাত করা যায়, বিশেষ করে ঢাকা সহ সারা বাংলাদেশ এবং বিদেশে, তাহলে এখানে হস্তশিল্পের একটি যুগান্তকারী উন্নতি সাধিত হবে, যার মধ্য দিয়ে অসংখ্য নারীরা তাদের কর্মসংস্থানের সুযোগ পাবে, উপার্জনের সুযোগ পাবে। এইবারের নির্বাচনে তরুণ ভোটার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিগত 2018 সালের জাতীয় নির্বাচনে আমি প্রার্থী ছিলাম। সেই সময় অসংখ্য তরুণ ভোটাররা আমার কাছে আক্ষেপ করেছে জীবনের প্রথম ভোটটি তারা দিতে পারে নাই। আমি তরুণদের ক্ষেত্রে বিনয়ের সাথে অনুরোধ করব যে আজকে যে পরিবর্তিত পরিস্থিতি আমরা পেয়েছি, যে পরিস্থিতিতে বাংলাদেশকে নিয়ে, জামালপুরকে নিয়ে আমরা নতুন স্বপ্ন দেখছি, এই পরিস্থিতি পাওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান বিএনপির নেতাকর্মী এবং ছাত্র যুবক তরুণদের। সর্বশেষ সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে তাদের যে আত্মহতি, তাদের যে ত্যাগ, বিশেষ করে আমি উল্লেখ করতে চাই জামালপুরের একজন কৃতি সন্তান, আমাদের বিএনপি পরিবারের সন্তান, ঢাকা ক্যান্টনমেন্ট স্কুলের 10ম শ্রেণীর ছাত্র শহীদ সদ্য, তার আত্মা সহ যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আমি তরুণ ভোটার ভাই বোনদের প্রতি আহ্বান জানাতে চাই যে 24-এর যে চেতনা, সেই চেতনাকে আমাদের নতুন করে স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে। 71-এর চেতনা এবং 24-এর চেতনাকে লালন করে আমরা আগামী দিনের যাত্রা এই জামালপুরকে নিয়ে স্বপ্ন দেখছি। বিএনপিকে আগামী দিনে বাংলাদেশকে একটি জনকল্যাণের বাংলাদেশ এবং জামালপুরকে একটি জনকল্যাণমুখী শান্তিপূর্ণ বাংলাদেশ জামালপুর রূপান্তরের ক্ষেত্রে তারা আমাদের পাশে দাঁড়াবে। আমরা তাদেরকে নিয়েই আগামী দিনের স্বপ্নের সুন্দর জামালপুর সাজাতে চাই। আমার বিশ্বাস তরুণরা আমার পাশে থাকবে এবং আমি তাদেরকে নিয়েই আগামী দিনের যাত্রায় পথযাত্রী হতে চাই। জামালপুর একটি সুন্দর জেলা, শান্তির জেলা, কিন্তু এখানে আসলে দীর্ঘদিন মানুষ বঞ্চিত হয়েছে, বিশেষ করে বিগত 30 বছর, যে কারণে আজকে পরিবর্তিত পরিস্থিতিতে জামালপুরের মানুষের স্বপ্নটা অনেক বেশি এবং আমাদের প্রতি মানুষের প্রত্যাশাটাও অনেক বেশি। আর এই প্রত্যাশা যদি আমরা পূরণ করতে চাই তাহলে এটা এককভাবে আসলে পূরণ করা সম্ভব না, জামালপুরবাসীকে সাথে নিয়ে এটি পূরণ করতে হবে। সেক্ষেত্রে আমরা জামালপুরের বিভিন্ন ব্যবসায়ী মহলের সাথে ইতিমধ্যে আমরা বসেছি,
বেসরকারি ক্লিনিক মালিকদের সাথে আমরা বসেছি, বিভিন্ন সুদীজনের সাথে আমরা বসেছি, জামালপুরের ধর্মীয় অঙ্গনের ও সম্মানিত উলামা কেরামের সাথে আমরা বসেছি, জামালপুরের বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ শিক্ষকদের সাথে আমরা বসেছি, বিভিন্ন শ্রেণীভিত্তিক আমি ক্রীড়াবিদদের সাথে বসেছি, নারী নেতৃত্বের সাথে বসেছি, আমরা সাংবাদিকদের সাথে বসেছি। আমরা তাদের কাছ থেকে বিভিন্ন পরিকল্পনা প্রস্তাবনা নিয়েই আমরা আগামী দিনের যাত্রা করতে চাই এবং সেই পরিকল্পনা প্রস্তাবনাগুলোই নিয়ে আমরা পরিকল্পনা তৈরি করেছি। মহান আল্লাহর কাছে শুকরিয়া করি, আমি বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের অবিসংবাদিত নেত্রী, গণতন্ত্র মুক্তির সংগ্রামে যিনি ইতিহাসের খাতায় স্মরণীয় থাকবেন, মরহুম বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সহ বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরামের কাছে আমি কৃতজ্ঞ দানিশ শেষে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য। এই যাত্রায় সর্বস্তরের সম্মানিত ভোটারবৃন্দ আসুন, আমরা সকলে মিলে সেই স্বপ্নের সুন্দর জামালপুর প্রতিষ্ঠার যাত্রায় আগামী 12 তারিখ ফেব্রুয়ারি মাসের সেই নির্বাচনে সকলে ধানের শেষে ভোট দিই। ধানের শেষে জয় হোক, সবার আগে বাংলাদেশ। মামুন ভাই, মামুন ভাই, ভবিষ্যতের আশার ছায়া ভাই, মানুষের সেবায় অবিচল। ওয়ারেস আলী মামুন ভাই মানে জনগণের ভাগ্য পাতা।